ফ্রান্স, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি রংপুর। দর্শক, শুরু করছি বিসমিল্লাহ করে আপনাদের আজকে অনেকগুলো ভালো তথ্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল একটা বড় রকম বিপাকে আছে। বিপাকটা কি? এই যুদ্ধটা শুরু করার আগে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন 4 দিনে যুদ্ধটা শেষ করবেন। তিনি আক্রমণের আগে পেন্টাগন এবং আমেরিকার সিনেটকে বলেছিলেন 4 দিনই খেলা শেষ। আজকে যুদ্ধের 7ম দিন ওভার হচ্ছে। ট্রাম্প বললেন গত 2 দিন আগে 4 দিন নয়, এটা 4 সপ্তাহ লাগবে শেষ করতে, অর্থাৎ ইরানকে কাবু করে তাদের বিজয় আনতে। আজকে 2 দিন পর আজকের ট্রাম্পের স্টেটমেন্ট 6 মাস লাগবে। 6 মাস এই যুদ্ধ সামনে যেতে পারে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। 4 দিন থেকে 4 সপ্তাহ থেকে 6 মাস, তার মানে একটা বড় রকম চিপা আটকে গেছে মিস্টার ট্রাম্প চাচ্ছু। কেন? সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ইসরায়েল কিছু গোপন মিশনে নেমেছিল, অর্থাৎ এই দেশটি চাইছে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আরো কয়েকটি দেশকে টেনে আনতে। প্রথমে তাদের চেষ্টা ছিল আরব রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রকে টেনে আনার, তাই তারা আরব রাষ্ট্রের মধ্যে কিছু গুপ্ত অ্যাটাক করেছে, কিন্তু আরব একদম চুপ। ইরান যখন আরব রাষ্ট্রকে, গালফ কান্ট্রিগুলোকে টার্গেট করে হিট করছিল, তখন হঠাৎ করে এমন কিছু অ্যাডভেঞ্চার হতো, এমন কিছু জায়গায় অ্যাটাক হতো যেগুলো ইরান করতো না, কিন্তু ইরানের নামে চলে আসতো। যেহেতু ইরান আক্রমণ করছে তাহলে এটা ইরানই করছে। কিন্তু সৌদি আরবের লোকগুলো বা ইন্টেলিজেন্স গুলো বা আদার্স ইন্টেলিজেন্স গুলো এই বিষয়গুলো বুঝতে পেরেছে যে ইরান আসলে কোন টার্গেটে আক্রমণ করছে। সৌদি, কাতার, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কথা হয় এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন যে আরবের কোন সাধারণ ভবনে স্বার্থে আমরা আঘাত করছি না, আমরা গালফ কান্ট্রির ভিতরে মার্কিন স্বার্থকে টার্গেট করছি, এর বাইরের যত আক্রমণ সেগুলো আমাদের নয়। আরব সতর্ক হয়ে গেছে, তারা বুঝতে পারছে তাদেরকে যুদ্ধে টেনে আনতে চাচ্ছে নেতাকাকু। নাম্বার 1। নাম্বার 2 হলো এটাকে, এর পরবর্তী এই নেতাকাকু চাচ্ছেন এটাকে ধর্মযুদ্ধ বানাতে অথবা ইউরোপকে টেনে আনতে। আমরা সারা জীবন দেখেছি আমেরিকা যেই পথে চলে ইউরোপ সেই পথে চলে, একদম বাদ বিচার ছাড়া, কোনো আওয়াজ ছাড়া। আফগানে অ্যাটাক করতে হবে, পুরো ন্যাটো চলে আসছে। দুর্বল আফগানে অ্যাটাক করতে, ইরাকে অ্যাটাক করতে হবে, পুরো ন্যাটো চলে আসে। কিন্তু এবারে প্রথম দেখলাম যে আমেরিকা যখন আক্রমণ শুরু করলো, ইউরোপ গাইগুই শুরু করে দিয়েছে। ফ্রান্স কখন এটা বলছে, স্পেন তো বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সার্বিয়া বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অস্ট্রিয়া দাঁড়িয়ে গেছে। এক একটা রাষ্ট্র যারা ট্রাম্পের ইশারায় চলতো তারা স্পষ্টত এখন ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কারণ তারা বুঝতে পারছে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। বিশ্ব মোড়লদের খ্যাতিটা দুর্বল হচ্ছে বা বিশ্ব মোড়লরা তাদের খ্যাতি হারাতে বসছে ইরানের আক্রমণে। সব খেলা কিন্তু ইরান খেলছে। খুব মন দিয়ে শুনবেন আজকের ভিডিওটা। কি রকম একটা উদাহরণ দেই। আমাদের এই দক্ষিণ এশিয়ার পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো আমেরিকার ইশারা ছাড়া এক চুল চড়তে পারে না। ধরেন বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল, কে প্রধানমন্ত্রী হবে এটা জনগণের ভোটে নির্ধারিত হয়নি, এটা নির্ধারণ করে দিয়েছে রেজওয়ানা কিংবা আমাদের খলিল ভাইদের মতো লোক। তাদেরকে আমেরিকা যে ট্রিটমেন্ট দিতে সেই ট্রিটমেন্টই সব হয়েছে। ধরে নেন আপনারা। এখন অনেকে চিল্লাপাল্লা করবেন, না ভাই একটু মাথা খাটালে বুঝবেন। রাজনীতি করেন চায়ের দোকানে, ভালো কথা, একটু মাথা খাটালে বুঝবেন। যেমন ইমরান খান পাকিস্তানে বিজয় লাভ করার পর ইমরান খান ক্ষমতায় বসতে পারেনি, কারণ সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীকে কন্ট্রোল করেছে কি? আমেরিকা এবং মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি ছিলেন সে বাইডেন সাহেব। তাদেরই মধ্যে একজন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী, যিনি আমেরিকা যা বলতো তাই করতেন। সেই ব্যক্তিকে বলা হলো যে গাজাতে বোর্ড অফ পিস ঘোষণা করা হলো, অর্থাৎ শান্তির জন্য একটা বোর্ড তৈরি করা হবে গাজায়। কে করবে? আমেরিকা। সেখানে ইন্দোনেশিয়ার মতো একটা মুসলিম দেশকে লাগবে। সুসুর করে চলে গেছে, যেহেতু মিস্টার ট্রাম্প সাহেব বলেছে। ট্রাম্পের উপরে কথা বলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সাহস তো নাই। হঠাৎ করে সেই মিস্টার ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন জানেন? ট্রাম্প একটা মিথ্যুক, তিনি একটা মানে মিথ্যা বলার লোক। কে বলছেন? ইন্দোনেশিয়া, যে তার জুতা পালিশ করেন সবসময় ভয়ে। কি বলছেন? যে ট্রাম্প বলছে যে গাজাতে বোর্ড অফ পিস ঘোষণা করেছেন, বোর্ড অফ পিস গঠন করবেন শান্তির জন্য তিনি। সেই ট্রাম্প কি করে ইরানে শান্তিপূর্ণ পরিবেশে আক্রমণ করছে? বুঝতে পারছেন?
পৃথিবীকে এই সাহসটা কে দিয়েছে? ইরান। ইরান বিশ্ব মোড়লদের সকল মিথ ভেঙে দিয়েছে। নাম্বার 2, ইম্পর্টেন্ট, শুনতে থাকেন মন দিয়ে। সন্দীপ থেকে দেখছেন, হাসান, সন্দীপ যাবো একবার, বুঝছেন, আমার খুব শখ সন্দীপে যাওয়ার। তো আরব রাষ্ট্রগুলো যারা কখনো আমেরিকার উপর আওয়াজ করতো না, একদম কোনো প্রকার আওয়াজ করতো না, যা বলতো তাই, পেট্রো ডলার বিক্রি করে পুরো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিত আমেরিকাকে। আরবরা তাদের বড় বড় অর্থায়ন সব করত পশ্চিমা দুনিয়ায়। তারা আমাদের এই দরিদ্র দেশগুলোতে বড় অঙ্কের কখনো অর্থায়ন করতো না। আমাদের এখানে শ্রমিকের দাম কম, আমাদের এখানে ভালো মজুরি পাওয়া যায়, এখানে ইনভেস্ট করে লাভ বেশি, তারপরও তারা আমেরিকাকে খুশি করতো, কারণ আমেরিকা এই রাষ্ট্রগুলোকে বাঁচিয়ে রাখে, এই রাষ্ট্রগুলোকে টিকিয়ে রাখে, অবৈধভাবে রাজতন্ত্র টিকিয়ে রাখে বা শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখবে এই আশ্বাসে। ইম্পর্টেন্ট মেসেজ কি জানেন? গত কয়েকদিনে আরবের একাধিক রাষ্ট্র মুখ খুলেছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত স্পষ্ট জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে না, এবং তারা স্টেটমেন্ট দিয়েছে ইরানের উপর আক্রমণ ছিল অন্যায় আক্রমণ। বুঝতে পারছেন, ইরান ধোলাই চালাচ্ছে, তারপর তারা আওয়াজ করতেছে ইরানের পক্ষে। আজকের স্টেটমেন্ট কি? সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত তারা বলেছে আমরা যে আমেরিকাকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলাম বা দেব বলে চুক্তি করেছিলাম, এটাকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে আরব রাষ্ট্রে ছুটে এসেছিলেন, বড় অঙ্কের টাকা নিয়ে যাবেন, আমেরিকার ঋণ দূর করবেন, আমেরিকার বেকারত্ব দূর করবেন, বড় বড় কর্মস্থল তৈরি করবেন। এসে আরবের দেশ ঘুরে 5 ট্রিলিয়ন ক্যালকুলেটরে ধরবে না, 5 ট্রিলিয়নের চুক্তি করলেন আরবদের সাথে। সেই আরবরা, ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত, তারা বলছে আমরা আরবের সাথে, আমরা আমেরিকার সাথে যে চুক্তিগুলো করেছি এগুলো এখন পুনর্মূল্যায়ন করব। অর্থাৎ আমরা আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক আর দিচ্ছি না টাকার, কারণ আমেরিকা আমাদের নিরাপত্তার নামে যে প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা সেটা রক্ষা করতে পারেনি। আমেরিকা আমাদের নিরাপত্তা দেবে কি, নিজেরই তো পিঠ বাঁচাতে পারছে না এই মুহূর্তে। ইরান দ্বিতীয় মিথ ভেঙে দিয়েছে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের। খেয়াল করেন, আরবরা বলছে, আরবের বড় বড় ব্যবসায়ীরা, এর মধ্যে একজন খলফ, তিনি চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যে যে তোমাকে কে সাহস দিছে তুমি আজকে এই যুদ্ধ আরবের মধ্যে ছড়িয়ে দিয়েছো? আমরা শান্তিপ্রিয় মানুষ, পুরো পৃথিবীতে আমরাই শান্তির পক্ষে থাকি, আমাদের দেশের মধ্যে রাজনীতি নেই, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা মানুষের মধ্যে শান্তির জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য সব করি। তুমি ট্রাম্প আমাদের টাকা নিচ্ছ, আমাদের দেশে ঘাঁটি করছো, তুমি ইরানকে আক্রমণ করে তুমি আজকে যুদ্ধ ছড়িয়ে দিয়েছো। কে বলছে? আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী মিস্টার খলফ। তার স্টেটমেন্ট গণমাধ্যমে আপনারা দেখেছেন। সৌদি আরব বলছে, আরব আমিরাত বলছে, কাতার, কুয়েত বলছে যে আমাদের ভাবতে হবে আমেরিকা আগামীতে আমাদের এখানে ঘাঁটি রাখবে বা আমাদের নিরাপত্তা দিতে পারবে কিনা, কারণ আমেরিকা ফেল করেছে নিরাপত্তা দিতে। আমেরিকা তো নিজের নিরাপত্তা দিতে পারছে না, এবং তারা প্রমাণ পেয়েছে যে আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ভাবছে। ইরানের হাত থেকে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশকে বাঁচাবার জন্য আমেরিকার কোনো প্ল্যান নাই। তার টোটাল প্ল্যান ইসরায়েলকে রক্ষার, ইসরায়েল ফার্স্ট। এটা আরবরা বুঝে গেছে, এবং বুঝে গিয়ে আরবরা এখন দাঁড়িয়ে গেছে এগেইনস্টে। তার মানে 5 ট্রিলিয়ন আর আমেরিকার কপালে জুটছে না। সেকেন্ড, মিস্টার ভ্লাদিমির পুতিন আজকে খুব চমৎকার একটি স্টেটমেন্ট দিয়েছে। তিনি বললেন যে এই যে যুদ্ধটা শুরু হলো কেন, কোন কারণে? ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এজন্য। ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এই কারণে যদি যুদ্ধ শুরু হতে পারে, তাহলে ইসরায়েলের কাছে বা আরো যারা পারমাণবিক অস্ত্র বানিয়েছে তাদের বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নিল না কেন? নাম্বার 2, এই যে আমেরিকা লিবিয়া, ইরাক, সিরিয়াতে যুদ্ধ ছড়িয়ে দিল, এর জন্য আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর কোন সিস্টেম কথা বলেছে? জাতিসংঘের কাজটা কি? একটা শান্তিপ্রিয় ইরানে যুদ্ধ ছড়িয়ে মানুষকে, বা এই যে স্কুলের বাচ্চাদেরকে 2 শতাধিক বাচ্চাকে মারা হলো, এটা কি জেনোসাইড নয়? কে বলছেন? ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন জাতিসংঘের কাজটা কি? অমুক দেশ ব্যালিস্টিক মিসাইল বানালে নিষেধাজ্ঞা, অমুক দেশ অমুকের কাছে তেল বিক্রি করলে নিষেধাজ্ঞা, অমুক দেশ অমুকের কাছ থেকে যুদ্ধ বিমান বানাবার যন্ত্রাংশ কিনলে নিষেধাজ্ঞা।
ট্রাম্প যে একটা দেশের পর, মানে আমেরিকা বা ট্রাম্প বলি শুধু না, আমেরিকা যে একটার পর একটা দেশের যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে, নিরীহ মানুষকে মারছে, ভেনেজুয়েলার মতো একটা দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসছে, তাকে কে নিষেধাজ্ঞা দিবে? আমেরিকা কি নিষেধাজ্ঞার বাইরে? কেউ তাকে নিষেধাজ্ঞা দিতে পারবে না। সে সবাইকে নিষেধাজ্ঞা দিবে? এইটা কোনো নিয়ম? কে বলছেন? ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মহাসচিব কি বললেন? অ্যান্টনিও গুতেরেস কি বললেন? ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর চেয়ে বড় প্রবলেম এখন যে যুদ্ধ ছড়িয়ে গেছে, এটা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। পৃথিবীর বহু দেশের হাতে পারমাণবিক আছে। তারা কি পারমাণবিক নিয়ে যুদ্ধ করে কাউকে মেরে ফেলছে? এক আমেরিকা জাপানে মেরেছিল হিরোশিমা নাগাসাকিতে। এরপর পারমাণবিকের ব্যবহার আমরা দেখেছি? দেখিনি। কত বছর হলো? কিন্তু ইরান পারমাণবিক বানাবে, ইরান পারমাণবিক বা নিউক্লিয়ার অস্ত্র বানাবে এই ভয়ে এই দেশটাকে যে ধ্বংস করা হচ্ছে, এটার যৌক্তিকতা কি? কে বলছেন? জাতিসংঘের মহাসচিব। তিনি বলছেন বর্তমান সময়টা ইরানের পারমাণবিক তৈরির চেয়েও ভয়ঙ্কর। একটা বিষয় খেয়াল করেন, ইরানের ভেতর থেকে এখন আলোচনা উঠছে যে তারা পারমাণবিক এখন বানাবে। অল্প দিনের মধ্যে হয়তো ঘোষণা পাবেন আপনারা। কারণটাকে, এতদিন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরি হারাম, কারণ এটা একটা জাতিকে পুরো ধ্বংস করে ফেলে। যে কারণে ইরান তাদের কথা রেখেছে, কখনো পারমাণবিক অস্ত্র বানায়নি। তারা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নিউক্লিয়ার সমৃদ্ধ করেছে, পাওয়ার প্ল্যান্ট বা চিকিৎসা বিভিন্ন কারণে। আয়াতুল্লাহ আলী খামিনি কিন্তু এখন আর নাই। আয়াতুল্লাহ আলী খামিনি যেহেতু নেই, তার বক্তব্য এখন আর নেই। ইরান বলছে তারা এখন পারমাণবিক বানাবে। কেন বানাবে? যুদ্ধ থামানোর জন্য। ভালো করে খেয়াল করেন, পাকিস্তানে পারমাণবিক আছে। ভারত এত বড় দেশ, এত বিশাল সেনাবাহিনী, পৃথিবীর অন্যতম সামরিক বাহিনীর দেশ ভারত। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের আগে ভারত 14 বার চিন্তা করে। ইসরায়েলের মতো দেশ পাকিস্তানকে খেয়ে দিতে চায়, কিন্তু ভয় পায় পারমাণবিক আছে। পৃথিবীর সব দেশই পাকিস্তানকে একটু আলাদাভাবে আলাদা নজরে দেখে। কেন? পারমাণবিক আছে। ধরেন উত্তর কোরিয়া, এই দেশটির ভেতরে কি চলছে? এই দেশের মানুষ স্বাধীন। এই দেশের যেই বাটা আছে প্রেসিডেন্ট যা চায় তাই করতে পারে। আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, পুরো পৃথিবী তাকে কেউ কিছু করতে পারে না, কারণ তার কাছে পারমাণবিক আছে, তার কাছে মিসাইল আছে। অর্থাৎ যার কাছে পারমাণবিক আছে তাকে আক্রমণ করার সাহস কেউ করে না। তো ইরান বলছে যে আমাদের এই মুহূর্তে পারমাণবিক লাগবে এই কারণে যে আমরা যুদ্ধ থামাতে চাই। আমাদের কাছে পারমাণবিক নেই বলে আজকে ইসরায়েল আমাদের আক্রমণ করছে, আমেরিকা আক্রমণ করছে। যদি আমাদের কাছে পারমাণবিক থাকতো, আজকে ওরা কি আমাদের উপর আক্রমণের সাহস করতো? আসলে এই যুক্তিটা খুব ভালো যুক্তি, কারণ ইরানের কাছে নেই বলে তারা ইরানকে দুর্বল করছে। ইরানের কাছে এসে বললে কেউ সাহস করবে না আক্রমণের, কারণ তখন তারা ভয় পাবে যে ইরানে আক্রমণ করলে ইরান তো পারমাণবিক চার্জ করবে। পাকিস্তানকে কেউ ঘাটে না একটা কারণে। তো ইরান, তারা এখন এই পারমাণবিক বা নিউক্লিয়ারের দিকে এগুচ্ছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটা কিন্তু আব্বাস আরাকচিও বলেছেন। আসেন, আজকে নেতা কাকুর বাড়িতে একজন জার্মান সাংবাদিক ঢুকেছিলেন। বাড়িতে মানে তার দেশে ঢুকেছিলেন, ভিসা নিয়ে গেছেন। তিনি রিপোর্ট করছেন। তিনি রিপোর্টে দেখাচ্ছেন পুরো তেল আবিব মানে রাজধানীটা কিভাবে ছারখার করে ফেলেছে ইরান আক্রমণ চালিয়ে। তিনি দেখাচ্ছেন ক্যান্টনমেন্টের ভিতর, তিনি বলছেন যে আমি সেনা সদর দপ্তরে ঢুকতে পারছি না, তবে সবচেয়ে বেশি আঘাত হয়েছে এখানে সামরিক স্থাপনাগুলো। অর্থাৎ খামেনি বাহিনী তেল আবিবের ভেতরে বা নেতাকাকুর দেশটির ভেতরে ব্যাপক পরিমাণ সামরিক স্থাপনা ধ্বংস করে ফেলেছে। মোসাদ হেডকোয়ার্টার, সিনবাদ হেডকোয়ার্টার, তাদের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলো একদম মিশিয়ে ফেলেছে মাটির সাথে। তিনি বলছেন যে আমরা সামরিক সদর দপ্তরের দিকে যেতে পারছি না, নিরাপত্তা বাহিনী আমাদের যেতে দিচ্ছে না। কিন্তু ফুটেজ দেখাচ্ছে, কে? জার্মান সাংবাদিক, এবং বলছে যে আমাদেরকে নিষেধ করা হচ্ছে দেশটির পক্ষ থেকে, মানে ইসরায়েলের পক্ষ থেকে, যেন কোনো গণমাধ্যমে ফুটেজ দেখানো না হয়। শুধু তাই নয়, বিভিন্ন গণমাধ্যমের স্যাটেলাইট ইমেজ নেওয়ার সুযোগ আছে, বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যমের। ইসরায়েল তাদের কাছে অনুরোধ করেছে তারা উপগ্রহের মাধ্যমে কোনো ছবি নিয়ে ইসরায়েলের ভেতরে দুরবস্থা যেন না দেখায়।
কোথায় ভয় পাচ্ছে নেতা কাকু বুঝতে পারছেন? তার মানে তার দেশের ভেতরের কি অবস্থা এবার কল্পনা করেন। রাখে না কিছু ইরান, একদম গাজা বানায় ফেলাইছে। আবার মার্কিন একজন সাংবাদিক তিনি এসছেন ইরানে। প্রথমে তিনি গাড়িতে করে লাইভ করলেন, এরপর ইরানের শহরে ঘুরলেন। তিনি যে রিপোর্টটি করলেন, মেবি তিনি সিএনএন এর, তিনি যে রিপোর্টটি করলেন সেই রিপোর্টে তিনি বললেন যে আমি ইরানের মধ্যে ঢুকেছি, ইরানের বিভিন্ন জায়গায় স্বাভাবিক আবাসস্থলগুলোকে ধ্বংস করা হয়েছে, মানুষের সাধারণ বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এবং তিনি বলছেন যেখানে ইসরায়েলের মানুষ সাইরেনের ভয়ে বাংকারে গর্তে গিয়ে ঢুকছে বা বাংকারে গিয়ে আশ্রয় নিচ্ছে, তারা প্রত্যেকে প্যানিক অ্যাটাকের মতো পড়ে গেছে, তারা সবাই অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে, কারণ সারাদিনই সাইরেন বাজছে, একটু পর পরই। ইরান কি করছে, দফায় দফায় মারে, 5টা ধরেন মারে কম দামি, তারপরে 5টা 2টা মারে দামি, তারপরে আবার 3টা মারে কম দামি, এরকম করে। তো জনগণ গুলো বাঁচার জন্য করে কি সাইরেন বাজলে বাংকারে ঢোকে, মানে উপরে উঠতে পারে না, উপরে উঠেছে তারা খাবার দাবার কিনবে সে সুযোগটি দিচ্ছে না, তাদেরকে শুধু পাগলের মতো দৌড় খাওয়াচ্ছে এখন ইরান। তো তিনি বলছেন যে ইরানের ভূমিতে ঢুকে আমি যে দৃশ্য দেখছি কল্পনাতীত। ইরানের দোকানপাট খোলা, বোম্বিং করছে এক অঞ্চল থেকে এক অঞ্চলে, তারা দোকানপাট খুলছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারা রাস্তায় আছেন, তারা মসজিদে যাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। তারা কেউ ঘরে ফিরে যাচ্ছেন না, কারণ তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেমেছে। এই জাতিকে কি করে হারাবে এখন বলেন? যে জাতি বাংকারে লুকিয়ে থাকে, যে জাতি সর্বোচ্চ 7 দিন বাংকারে থাকতে পারবে না, এরপর তারা সব মানসিক অসুস্থ হয়ে যাবে, হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ তারা এগুলো দেখতে অভ্যস্ত না। কিন্তু ইরান তো এগুলো অভ্যস্ত রে ভাই। ইরান তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে, যদিও দীর্ঘদিন ইরান যুদ্ধ করছে না, কিন্তু এদের বুকের ভেতরে যে সাহসের জায়গাটা, তারা রাস্তায় দেখেন বিক্ষোভ করছে, প্রতি মুহূর্তে তারা রাস্তা দোকানপাট খোলা রাখছে, কেউ বন্ধ করে পালায় না। এই জাতিকে কি করে ভয় দেখাবেন? কে বলছে? মার্কিন সাংবাদিক। আমি কি আপনাদের ছবি দেখাবো? একটু 2 সাংবাদিকের 2টা ছবি দেখাই দিই, আপনাদের হয়তো ভালো লাগবে। একটু ছবিটা নামাতে সময় লাগবে আমার। তো এখন ধরেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন যে এই অবস্থায় বিদেশি সাংবাদিকরা যে রিপোর্ট গুলো করছে